তৈরি করার জন্য কি তৈরি করবে, ওইটাকে কমপ্লিমেন্টারি হিসেবে ইউজ করে, ওটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করে তারা নেগেটিভ স্ট্র্যান্ডটা বানাই নেবে। তারপরে ডাবল হেলিক্স হবে, ডাবল হেলিক্স থেকে আবার পরে এমআরএনএ হবে, সেই এমআরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হবে। এটা সেকেন্ড গ্রুপ। থার্ড গ্রুপ হচ্ছে আরএনএ। তোমরা কি কখনো শুনছো আরএনএ ডাবল হেলিক্স হতে পারে? কখনো শুনছো? আরএনএ সবসময় সিঙ্গেল হেলিক্স আমরা দেখে আসছি। আমাদেরকে যে ইন্ট্রোডাক্টরি বায়োকেমিস্ট্রি বা ইন্ট্রোডাক্টরি মলিকুলার বায়োলজি পড়ানো হয়, আমরা শুনে আসছি যে আরএনএ সবসময় সিঙ্গেল হেলিক্স। কিন্তু এখানে তোমরা জেনে গেলা, শোনো, এটা কিন্তু তোমরা অন্য কাউকে প্রশ্ন করতে পারবে না। মলিকুলার বায়োলজি যিনি পড়াবে, অন্য কোনো ম্যাডামকে মলিকুলার জেনেটিক্স যিনি পড়াবে, ওনা এখানে এই প্রশ্নটা যদি করো, তো ম্যাডাম আমরা জানি ভাইরোলজি থেকে পড়ছি, মাইক্রোবায়োলজি থেকে পড়ছি, আরএনএ ডাবল হেলিক্স হতে পারে, এই প্রশ্ন ওখানে করবা না, ওইটা ওখানে যুক্ত না। ওকে, আমি এখানে তোমাদেরকে বুঝাই দিলাম, তোমরা আস্তে আস্তে যেটা উপরের ক্লাসে যাবা আরো ভালো জানবা। এখন তোমরা জানলা যে আরএনএ ডাবল হেলিক্স হইতে পারে, এবং কখনো যদি আরএনএ ডাবল হেলিক্স হয় এবং সেটা যদি কোনো ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল হয়, তাহলে সেই ভাইরাসটা হলো গ্রুপ 3 আরএনএ ভাইরাস, এবং তারা সরাসরি এই আরএনএ থেকে ইউজ করে আরেকটা আরএনএ তৈরি করবে, এমআরএনএ। সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি করবে। গেল গ্রুপ 3। গ্রুপ 4 আর গ্রুপ 5 এরা হচ্ছে যে একটা পজিটিভ একটা নেগেটিভ আরএনএ, যে কোনো একটা থাকবে। আর এটাতে 3 নাম্বারটাতে হচ্ছে দুটোই থাকবে, পজিটিভও থাকবে নেগেটিভও থাকবে, কিন্তু গ্রুপ 4 হচ্ছে যে কোনো একটা। ক্লিয়ার কি? জি স্যার। আচ্ছা, বাকি আরে স্যার, 4টা গ্রুপ হওয়ার কথা না, 7টা হলো কেন? আরো আছে তো, আমরা তো 5টা অলরেডি হয়ে গেছে, 5টা হয়ে গেছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, যেহেতু ওর আছে মানে গ্রুপ 4 এ ওর শুধু পজিটিভ আছে, স্যার ও নেগেটিভ কোথায় পাবে? ও কিভাবে হচ্ছে এমআরএনএ তৈরি করবে? কমপ্লিমেন্টারি মানে যেটা আছে সেটাকে ইউজ করে, সেটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করবে। আমরা জানি ডিএনএ আরএনএ গুলো একটা বিশেষ ক্ষমতা কি, একটা থাকলে একটা সিনথেসিস বানায় নিতে পারে, তৈরি করতে পারে। হ্যাঁ, কিন্তু স্যার নেগেটিভ তো একটা কিছু লাগবে, না হলে স্যার ওই শুধু পজিটিভ দিয়ে, যেমন এর সাথে যদি টি বাইন্ড না হয় সির সাথে, জি স্যার কিভাবে কি করবে ওরা? আমাদের মেশিনারি ইউজ করবে, তারা নিজেরা তো কিছু করতে পারে না। এই জন্য তো তাদেরকে সেলফিশ বলি আমরা। ভাইরাস হচ্ছে যে মোস্ট সেলফিশ, তারা সবকিছুই আমাদের ইউজ করে, তাদের নিজেদের শুধু এই ফরম্যাটটাই আছে, টেমপ্লেটটাই আছে। এবার টেমপ্লেটটা দেখে দেখে তৈরি করার জন্য তাদেরকে আমাদের দেহের ভিতরে ঢুকতে হবে, আমাদের সেলের ভিতরে ঢুকতে হবে। এখন কি বুঝে গেছে? জি স্যার, মানে ওর যা লাগবে সব আমাদের দেহ থেকে নিবে। এই জন্য তাদেরকে সেলফিশ জিনোম বলা হয়। প্রশ্ন হয় কি, যদি প্রশ্ন ভবিষ্যতে যখন ভাইরোলজি পড়বা এই প্রশ্নের সম্মুখীন হবা, ভাইরাসগুলোকে কেন সেলফিশ জিনোম বলা হয়, কারণ কি, কারণ তারা সবকিছু হোস্টের ইউজ করে, হোস্টকেই ধ্বংস করে বের হয়ে আসে। আচ্ছা, 5টা হয়ে গেল। গ্রুপ 6 এবং গ্রুপ 7 হচ্ছে স্পেসিফিক ভাইরাস বা খুবই নির্দিষ্ট প্রকারের ভাইরাস, তাদেরকে বলা হয় আরটি ভাইরাস। কি ভাইরাস? আরটি বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভাইরাস। আর আরটিপিসিআর তোমরা শিখবা 4th ইয়ারে, যেটা দিয়ে করোনা ভাইরাস ডায়াগনোসিস করা হয়। হ্যাঁ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই এনজাইমটার কাজ কি? এনজাইমটার কাজ হচ্ছে আরএনএ থেকে প্রথমে ডিএনএ বানাবে, হ্যাঁ, সেই ডিএনএ থেকে পরে ডাবল হেলিক্স ডিএনএ বানাবে। ওকে, তাহলে তাদের স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে আরএনএ। তাহলে গ্রুপ 6 নাম্বার হচ্ছে আরএনএ আরটি ভাইরাস। তার মানে হচ্ছে যে এই ভাইরাসটার যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে যে একটা আরএনএ। সেই আরএনএ কে ইউজ করে প্রথমে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা কি করবে, একটা সিডিএনএ বানাবে। কি ডিএনএ? কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ। সেই সিডিএনএ থেকে তোমার এমআরএনএ তৈরি হবে, সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। এটাকে বলা হয় আরএনএ আরটি ভাইরাস। আরেকটা ভাইরাস আছে, সেটা হচ্ছে ডিএনএ আরটি ভাইরাস। এটা একটু মানে একটু বেশি, যেমন প্রথমে তো তার জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স, সেখান থেকে আরএনএ তৈরি হবে, সেই আরএনএ থেকে সিডিএনএ, সেই সিডিএনএ থেকে আবার এমআরএনএ তৈরি হবে। তাহলে এই কয়েক প্রকারের ভাইরাস পাওয়া যায়। এখান থেকে তোমরা কোনটা বুঝে না আমাকে একটু বুঝাই দেবো। স্যার 4 আর 6 নাম্বারে স্যার ওদের তো প্রপার্টিজ তো একই, আরএনএ প্লাস, এখানে আরএনএ প্লাস সিঙ্গেল হেলিক্স। না না, 4 আর 6, 4 আর 6 নাকি? হ্যাঁ স্যার, পার্থক্যটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশনে। দেখো 4 নাম্বারটাতে কি নাই? রিভার্স ট্রান্সক্রিপশন নাই, শুধু নরমাল আরএনএ, ঠিক না? হ্যাঁ স্যার। এই বিশেষ এনজাইমটা, এই বিশেষ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটা, এটা একটা এনজাইম। এই এনজাইমটা কিন্তু মানে সব ভাইরাসের মধ্যে থাকে না, একমাত্র যারা এই ট্রান্সক্রিপ্টেজ ভাইরাস বা আরটি ভাইরাস, তাদের মধ্যেই এই বিশেষ এনজাইমটা থাকে। এবং এটা আমাদের হোস্ট থেকে তাদের নিতে হয় না, তাদের মধ্যেই তারা নিয়ে আসে। তারা মানে বিবর্তনগতভাবেই তারা এটা অর্জন করছে, ঠিক আছে? এবং এই ভাইরাসগুলো খুবই ভয়ঙ্কর। এই যে দেখো ইবোলা, তারপরে এই যে সরি এইচআইভি একটা আরটি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ভাইরাস। এবং এই ভাইরাসগুলো একটু ডিটেলস স্টাডি করতে হয় এবং এরা একটু বেশি ভয়ঙ্কর। এদের এগেনিস্টে অ্যান্টিবডি বা এদের এগেনিস্টে কোনো ভ্যাকসিন ডিজাইন করা সবচেয়ে বেশি ডিফিকাল্ট। এই জন্যে হেপাটাইটিস সি ভাইরাস এবং এইচআইভির এগেনিস্টে এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার করা যায়নি। হ্যাঁ, তোমাদের 1 মিনিট শেষ হয়ে যাবে, লাস্ট মিনিট চলতেছে, আমরা একটু গ্যাপ নেই, তারপর আবার শুরু করি, ঠিক আছে?
টানা কথা বলতে গেলে গলা টলা শুরু হয়ে যায় আসলে। আমরা ক্লাসিফিকেশনটা দেখলাম, হ্যাঁ, এরপরে আমরা ফাইনালি কয়েকটা উদাহরণ দেখব। দেখো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে যে যে সার্স ভাইরাস, যে করোনা ভাইরাস যেটা, সেটা হচ্ছে যে গ্রুপ 4 এর মধ্যে পড়ে, হ্যাঁ, পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস, সেখানে হ্যাপাটাইটিস সি ভাইরাসও পড়ে। তারপর হচ্ছে যে তোমার রিভার্স ট্রান্সক্রাইবিং ভাইরাসগুলো কোনগুলা, যে রিট্রো ভাইরাস, এইচআইভি, হ্যাপাটাইটিস বি ভাইরাস, এরা হচ্ছে যে তোমার আরটি বা রিভার্স ট্রান্সক্রাইবিং ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা, মিজলস, মাম্পস, এরা সবাই গ্রুপ 5। আমি অটো বের হয়ে গেলাম কিভাবে? সময় শেষ হয়ে গেছে লিমন, সময় শেষ হয়ে গেছে, এই জন্য আসলে 40 মিনিট তো। এখন আবার 40 মিনিট আশা করি নিতে পারবো। স্যার আপনি ওখানে স্যার বায়োকেমিস্ট্রি হিসেবে আছেন স্যার কুমিল্লা ইতে মেডিকেলে? কনসালটেন্ট মলিকুলার বায়োলজিস্ট হিসেবে আছি। সবাই ডাক্তার, যারা কাজ করে আসে সবাই ডাক্তার। আর 3টা শিফটে 12 জন ডাক্তার আসে। স্যার কেমন লাগে আমাদের ছেলে? আমার তো ল্যাব এক্সপেরিমেন্ট সবসময় করতে ভালো লাগে, কিন্তু এটাই খারাপ লাগে যে আসলে মানে ক্লাস নিতে পারতেছি না। যদিও আসার পর আমাদের ফ্রাইডে স্যার জয়েন করেন স্যার, ওই দিন তো আপনার বন্ধ থাকবে, কারণ স্যার এই যে কাজ করবেন। আজকে কত স্যাম্পল করছি জানো? আজকে 500 স্যাম্পল করছি, 500 জনের। এখন তো একটু ইমার্জেন্সি টাইম, কিন্তু তারপর তো আপনার এটা একটা সময় থাকবে। আর এটা স্যার নিজে যে কাজটা করবেন ওটা যদি কারোর সাথে শেয়ার করা না যায়, বলতে না পারেন, তাহলে স্যার আপনার নিজের কাছে একটা অস্বস্তি লাগবে, খারাপ লাগবে। আমাদের কত ইচ্ছা স্যার, আমরা হচ্ছে ভার্সিটি খুললে একটু রিসার্চ নিয়ে আপনার সাথে ডিসকাশন করব, কিভাবে কি করা যায়, কিভাবে কি এগোনো যায় স্যার। আর আপনি এর মধ্যে আমাদের ছেড়ে চলে গেলেন, মাঝপথে ফেলে চলে গেলেন। খুবই তাড়াহুড়োর মধ্যে হয়েছে। 31 তারিখ জয়েন দিছি তো, 28 না 29 তারিখ জানতে পারছি যে আমার পোস্টিং এখানে। অনেকেই মানে আমরা জানতামই না কিছু যে এত তাড়াতাড়ি হবে, খুব তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে। তো পরে আমি ছুটি চাইছিলাম 4 মাসের জন্য, হ্যাঁ, ভাইস চ্যান্সেলর স্যারকে বললাম স্যার আমাকে ছুটি দিলে আমি এসে আবার জয়েন করতে পারবো। 4 মাসের যেহেতু প্রজেক্ট, 6 মাস হবে, 6 মাস পরে স্যার আমি তো বেকার হয়ে যাবো, আমি আবার আসতে চাই। স্যার বলছে যে না, দেখেন এটা সম্ভব হবে না, আপনি আবার তো আসতে চাইলে আসবেন, কিন্তু আপাতত আপনাকে রিজাইন দিতে হবে। তো বাধ্য হয়ে আর কি। তো এটা কি তবে স্যার 6 মাসের জন্য? স্যার কোথায় জয়েন দিয়েছেন স্যার ওইখানে আরিয়ান তনয় আছে স্যার। স্যার কুমিল্লা আরিয়ানা আমার কথা হলো কুমিল্লাতে কোথায় স্যার? স্যার আপনাকে আমরা আবার পাবো যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আবার আসবে, আর যদি সুযোগ না থাকে দোয়া করো যাতে না না আসতে হয়। না, তার তো স্যার করবো। আচ্ছা স্যার আপনি আমরা হচ্ছে স্যার আশা করি আপনি এর থেকেও ভালো জায়গায় যাবেন, কারণ এটা তো আপনি যাচ্ছেন কোথায় এখন? যাচ্ছি না, আমি চলে আসছি অলরেডি কুমিল্লা মেডিকেল কলেজে। ঠিক আছে, আচ্ছা আমি আবার শেয়ার করি তোমাদেরকে স্ক্রিনটা। আমরা এখানে ছিলাম বায়োলজি লেকচারে, যে এক্সাম্পল করতেছিলাম কতগুলো। এক্সাম্পলগুলো একটু করে দেখবা, আমি এই 3টা স্লাইডই দেবো এখান থেকে, এখানে আরো অনেক স্লাইড আছে, হ্যাঁ, কোনটা কোন গ্রুপের। শোনো,
আরেকটা ক্লাসিফিকেশন আছে যেটা হচ্ছে তোমার ওই যে অনুসারে আইসিটিভি বা ইন্টারন্যাশনাল কমিটি অফ ট্যাক্সোনমি অফ ভাইরাসেস, এই আইসিটিভি ক্লাসিফিকেশন নিয়ে যেটা, এটা হচ্ছে অনেকটা তোমার কে কোন দলের, কে কোন গণের, কে কার ফ্যামিলি কি, ওগুলোর উপর বেসিস করে। যেমন ধরো হারপিস ভিরালেস যারা সব হারপিস ভাইরাস এখানে, কর্ডো ভিরালেস যারা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াফাজ সবগুলা এই জায়গায়, লিগামেন্ট ভিরালেস যারা হচ্ছে তোমার আর্কিয়া ভাইরাস, তারপরে হচ্ছে তোমার প্লান্ট এবং অ্যানিমেল ভাইরাসের সব ভাইরাসকে জায়গা দেওয়া হয়েছে মনোমেগা ভিরালেসে। এরকম করোনা ভিরিডি একটা ফ্যামিলি আছে যেখানে তোমার সব করোনা ভাইরাসকে জায়গা দেওয়া হয়েছে। তারপর পিকোরনা ভিরালেস হচ্ছে প্লান্ট, ইনসেক্ট এবং অ্যানিমেল ভাইরাস। হ্যাঁ, ভার্টিব্রেট যারা, প্লান্ট দুটো হয়ে গেল স্যার, 4 নাম্বারও তো স্যার প্লান্ট। তো 4 নাম্বার আছে, 4 এবং 6 আরেকটাও আছে, মোট 3টা জায়গা। 7 নাম্বারও প্লান্ট। 7 নাম্বারে এটা এই কারণে আসলে আমরা শুধু ওই বাল্টিমোর ক্লাসিফিকেশনটা করি, কারণটা বুঝতে পারছো তো? এখানে আসলে মানে সর্বজন সম্মত না, এই ক্লাসিফিকেশনটা সর্বজন সম্মত না, এক একজন এক একটা বলে, বা যেখানে যাকে পাওয়া যায় ওই ফ্যামিলি অনুসারে। হ্যাঁ, ধরো তোমার এই যে ডেঙ্গু ভাইরাস কোন ফ্যামিলি? ক্লাডিভিরিডি, কারণ তারা তোমার মানে কি তৈরি করে, মানে ডেঙ্গু ভাইরাস জ্বর তৈরি করে। ওই ক্লাডিভিরিডি গোত্রের সব ভাইরাসই কি তৈরি করে? জ্বর তৈরি করে। আর কি আছে বলো তো? চিকুনগুনিয়া, জিকা, হ্যাঁ, এগুলো হচ্ছে সব ক্লাডি ভাইরাস। তারপরে ইয়েলো ফিভার ভাইরাস, টিপ জ্বর, হ্যাঁ, যেটা ইয়েলো ফিভার যেটাতে হয়, এই ভাইরাস সবগুলোকে এক জায়গায় দেওয়া হয়েছে, কারণ তারা এটা দেখলে বুঝতে তোমরা। তোমার পক্স ভাইরাস সবগুলো হচ্ছে তোমার এখানে জায়গা দেওয়া হয়েছে। এখানে আছে তোমার, দেখো যে পক্স ভাইরাস, স্মল পক্স, কাউ পক্স, শিপ পক্স, মাংকি পক্স, ভ্যাকসিনিয়া, এটা সবাই হচ্ছে পক্স ভিরিডি। তারপরে হচ্ছে তোমার হারপিস ভিরিডির মধ্যে সব হারপিস ভাইরাসকে জায়গা দেওয়া হচ্ছে। আবার বলছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য লাগবে না, তোমরা জেনে রাখো, এটা জানাটা গুরুত্বপূর্ণ। কারণ কোন ভাইরাসকে কি ফ্যামিলি না জানলে ওই ভাইরাস সম্পর্কে স্টাডি করা ডিফিকাল্ট হয়ে যাবে। যখন এক একটা ভাইরাস আলাদা আলাদা করে পড়বা, তখন আশা করি তোমরা ডিটেলস একটা জানবা। আপাতত এখানে ছোট্ট একটা কৌশল ডিটেলস জানার দরকার। আচ্ছা, তারপরে হোস্টের উপর বেসিস করে যদি ভাইরাসকে ক্লাসিফাই করতে চাও, ভাইরাসকে সাধারণত তোমরা 4টা ভাগে রাখতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, অ্যানিমেল ভাইরাস যারা অ্যানিমেলকে আক্রমণ করে, তারপরে প্লান্ট ভাইরাস যারা প্লান্টকে আক্রমণ করে, এবং কিছু আছে হোমলেস ভাইরাস, মানে যাদের কোনো ঘর বাড়ি নাই, এদের কোনো কি নাই, ঘর বাড়ি বা মানে ঠিকানা নাই। এই বেসিক কয়েকটা ক্লাসিফিকেশনই জানো। হ্যাঁ, ডিটেলস আর ক্লাসিফিকেশন আমরা এখান থেকে দেখবো না, আমরা চলে যাচ্ছি। স্যার এই যে স্যার হোমলেস বললাম, প্লান্ট বললাম, স্যার প্লান্ট তো শুধুমাত্র প্লান্ট কি, অ্যানিমালটা অ্যানিমাল কি, কিন্তু স্যার হোমলেস ভাইরাস গুলো কি স্যার সবাই কি অ্যাটাক করতে পারে এরকম কিছু? এখনো জানা যায় না ওদের সম্পর্কে। তাহলে স্যার যদি কিছু নাই জানা যায়, তাহলে ওদেরকে স্যার হোমলেস ভাইরাস আমরা কিভাবে বলতে পারি? নতুন নতুন ভাইরাস আবিষ্কৃত হচ্ছে, নতুন। হ্যাঁ, একটা নতুন ভাইরাস পাওয়া গেছে, পোলিও ভাইরাস পাওয়া গেছে, জানো কিনা? মানে এটার নাম পোলিও ভাইরাস না, কিন্তু সে যে জ্বর তৈরি করে, জ্বর না, সে যে সিমটম গুলো তৈরি করে, এগুলো আসলে পোলিও ভাইরাসের মতো। এই জন্য ওটার একটা কোড আছে, ওই কোডটা দিয়ে তার নাম দেওয়া হয়েছে, এটার নাম নিউ পোলিও ভাইরাস। কিন্তু এটার নাম চেঞ্জ হয়ে যাবে পরে। তারপর যখন আস্তে আস্তে এই ভাইরাস সম্পর্কে আরো স্টাডি করা হবে, আরো জানা যাবে। হ্যাঁ, আমি যা বললাম যে লেস দেন 1% ভাইরাস এখনো পর্যন্ত কি মানে ক্ষতিকর। আবিষ্কৃত যদি 100টা ভাইরাস নাও, 100টা ভাইরাসের মধ্যে লেস দেন একটা ভাইরাস তোমার কি ইনফেকশন বা ক্ষতি করে। এর মধ্যে এই বাকি 99টাই আমাদের কোনো ক্ষতি করে না। মানে আমি যদি টোটাল এটাকে কি ধরি, টোটাল টাইপ অফ ভাইরাস বা ভাইরাসের যে সংখ্যাটাকে যদি আমরা ধরি, একটা ভাইরাস ঠিক করছি। হ্যাঁ, এর মধ্যে বেশি অনেক ভাইরাস আমরা এখন আবিষ্কার করতে পারি নাই, বা আবিষ্কার করতেছি ঠিকই। হ্যাঁ, জানতেছি যে হ্যাঁ একটা নতুন ভাইরাস থেকে আলাদা করলাম, আইসোলেট করলাম, কিন্তু তাদের সম্পর্কে একটু বেশি কিছু জানা, তারা কি ধরনের ডিজিজ তৈরি করে, তাদের জেনেটিক ম্যাটেরিয়াল কি, হ্যাঁ, তারা কি জিওনোটিক, নাকি তারা স্পেসিফিক হিউম্যান, নাকি স্পেসিফিক বা প্লান্ট, বা তারা স্পেসিফিক অন্যান্য কোনো ব্যাকটেরিয়াল ভাইরাস কিনা, এগুলো সম্পর্কে ডিজিজ এখনো জানা যায় না, আস্তে আস্তে জানা যাবে। এই ভাইরাসগুলোকে আমরা সাধারণত হোমলেস বুঝতে রাখি, ঠিক আছে? যাদের সম্পর্কে খুব বেশি কিছু আসলে এখনো প্রেডিক্ট করা যায় না। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, ভাইরাস যদি স্যার বাইরে, হোস্টের বাইরে থাকে স্যার, তাহলে কি এর কোনো ডিউরেশন আছে যে এতদিন পর্যন্ত বাঁচবে, বা ও একেবারে লাইফ লং পর্যন্ত টিকে থাকবে, ওর মৃত্যু নাই? নির্দিষ্ট কোনোই নাই। হ্যাঁ, তার কোনো মৃত্যু না, সে তো জীবিতই না, তাকে তুমি মারবা কিভাবে? সে তো জীবিতই না। তাকে শুধু স্যার হোস্টের মধ্যে গেলে স্যার, যখন স্যার লিভিং এর মতো অ্যাক্টিভ করে, তখন কি মারা যাবে? শুধুমাত্র ওই সময়টা মারা যাবে এরকম? তখন তুমি তাকে ডিস্ট্রয় করতে পারবে, ডিসইন্টিগ্রেট করতে পারবে। মারা কথাটা আমরা এখন ইউজ করবে না, কিল কথাটা এখন ইউজ করবে না, নাকি ইউজ করবো ডিস্ট্রয় বা ডিসইন্টিগ্রেট। এই যে আমরা স্যানিটাইজ করি কি করি? ভাইরাসকে আমরা মেরে ফেলি না, আমরা তার সংখ্যাটাকে কমাই দিই, কাউন্ট কমাই দিই। সব তো মারা সম্ভব না, 99% তো মারা, 100% তো মারা সম্ভব। একটা তো মারা সম্ভব স্যার, আমি জাস্ট ওইটা বলতে চাচ্ছিলাম যে একটাও কি মারা সম্ভব, মানে হোস্টের মধ্যে যদি যায় তখন?
জিনিসটাকে আমরা মারা বলবো না, মানে অনেকগুলো টার্ম চলে আসে আসলে এখানে। নিউট্রালাইজ বলতে পারো, স্যার নিউট্রালাইজ করে ফেললাম, হ্যাঁ, বা এটা তুমি এন্ট্রিটাকে তুমি কি করে দিলা, ইনহিবিট করে দিলা, ইনহিবিশন বলতে পারো। আবার বলতেছি স্যার, এটা কি রিপ্রোডাক্টিভটা কমায় দেওয়া হচ্ছে নাকি এমনিতে হ্যাঁ, হলো? এটাও বলতে পারো যে রিপ্রোডাকশনটা আমি কমাই দিলাম, নাম্বার অফ রিপ্রোডাকশন কমাই দিলাম, তার মানে যে কিল করে ফেললাম তা তো না, আমি এটাকে সংখ্যাটাকে কমাই দিলাম। অ্যাক্টিভিটিটা আর কি নিউট্রাল হয়ে যায়। রাইট, অ্যাক্টিভিটি আর থাকে না। নিউট্রাল মানে সে, মানে নিউট্রাল বলতে কি বুঝো, পলিটিক্যাল পার্টি নিউট্রাল মানে কি, সে বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না, চুপচাপ, এরশাদও করে না, ঠিক আছে, মানে কোনো তাহলে স্যার neutral, যদি মানে হোস্টের বাইরে যখন থাকে তখনও কি তাকে এভাবে স্যার করা সম্ভব, নাকি শুধুমাত্র হোস্টের ভিতরে গিয়ে যখন লিভিং কাজ করে তখন এইভাবে করা সম্ভব? তখনই সম্ভব। হোস্টেল বাইরে তো তুমি তাকে নিউট্রাল করতে পারবা, কিন্তু সেটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি হবে, আলাদা স্ট্র্যাটেজি। সেলের ভিতরে যখন ঢুকে যাবে তখন একটা স্ট্র্যাটেজি মলিকুলার লেভেলে, ডিএনএ আরএনএ প্রোটিন লেভেলে। যখন সেলের বাইরে থাকে তখন আবার আলাদা স্ট্র্যাটেজি, তখন কেমিক্যাল স্ট্র্যাটেজি চলে আসে, যে ক্লোরিন পানি, ক্লোরিন ওয়াটার, সোডিয়াম হাইড্রোক্লোরাইড, ব্লিচিং পাউডার, তারপরে হচ্ছে অ্যালকোহল, হ্যাঁ, এগুলা ডিফারেন্ট টাইপস অফ তোমার স্যানিটাইজার, এগুলো আলাদা যখন সেলের বাইরে বা সারফেসে, যখন সেল সারফেসে যখন থাকি। ওয়ান্স ইনসাইড দ্য সেল তখন কি ইউজ করি আমরা, অ্যান্টিবডি, হ্যাঁ, তারপরে কেমিক্যাল হিসেবে ইউজ করি আমরা ব্লকার, বিটা ব্লকার না, তোমার এটাকে কি বলে, ভাইরাসের যদি ট্রিটমেন্টগুলো দেখো তাইলে বুঝবা, নিউক্লিওসাইড অ্যানালগ, ভ্যাকসিন, হ্যাঁ, অ্যান্টিবডি, তারপরে হচ্ছে তোমার অনেকটা কি আরো কিছু সেল, কার টি সেল, হ্যাঁ, কার টি সেল বলে করতে পারো। অনেক ভ্যারাইটিস অফ স্ট্র্যাটেজি আছে, সেটা আমাদের বিস্তর পড়াশোনার বিষয়। ওকে, আমরা হচ্ছে ভিরয়েড এবং প্রিয়ন সম্পর্কে জানি, ভিরয়েড কি, হ্যাঁ, আর প্রিয়ন কি, এরা হচ্ছে ইউনিক টাইপ অফ প্যাথোজেন, এরা কিন্তু ভাইরাস না। ভিরয়েড এবং প্রিয়ন কি না, ভাইরাস না। ভাইরাসের যে আরএনএটা, এটা হয়নি। ও সরি, ভিরয়েড এবং প্রিয়ন এরা কি, এরা হচ্ছে তোমার ভাইরাস না, কিন্তু তারা ইনফেকশাস, ডু নট নিড টু রেপ্লিকেট দেমসেলফ ইনটু অ্যান্ড কজ প্রবলেম। তাদের রেপ্লিকেট হওয়ার কোনো প্রয়োজন নেই। আদার ইনফেকশাস পার্টিকেল আদার দেন ভাইরাসেস, মানে তারা ভাইরাস না, কিন্তু ভাইরাসের মতো সব কাজ করতে পারে, ভাইরাসের চেয়েও বেশি ইনফেকশাস হতে পারে। যেমন ভিরয়েড কারা, ভিরয়েড হচ্ছে সেই সব স্মল সার্কুলার আরএনএ মলিকুল, মানে সেই সব গোলাকার আরএনএ মলিকুল যাদের কোনো প্রোটিন কোড থাকে না এবং তারা ইনফেকশাস, তারা কোনো প্রোটিনের জন্য কোড করে না। দেখো কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে, তারা স্মল এবং তারা সার্কুলার আরএনএ মলিকুল, তাদের কোনো প্রোটিন কোড থাকে না, হ্যাঁ, কোটিং থাকে না, মানে ক্যাপসিড থাকে না, এবং তারা কোনো প্রোটিনের জন্য কোড করে না, মানে এক্সন থাকে না। আমরা জানি কোডিং রিজিয়নগুলো হচ্ছে এক্সন, আর ইন্ট্রনগুলো হচ্ছে নন কোডিং রিজিয়ন। এইসব আরএনএ দ্বারা, এই ভিরয়েডের আরএনএ দ্বারা কোনো প্রকার প্রোটিনকে কোড করা হয় না। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছে তোমার প্লান্টেড। যেমন একটা হেপাটাইটিস ডি ভাইরাসের যে ভিরয়েড, হেপাটাইটিস ডি ভিরয়েড কজেস হেপাটাইটিস ডি ইন হিউম্যান। মানুষে হেপাটাইটিস ডি ভাইরাস তৈরি করে কারা, হেপাটাইটিস ডি ভিরয়েড। এটা কিন্তু ভাইরাস না, এটা এক ধরনের ভিরয়েড। ইনফেকশাস স্পিসিস অফ নেকেড আরএনএ, এটাও বলতে পারো যে স্যার এরা হচ্ছে যে মানে খোলা বা নেকেড একটা আরএনএ, যারা ইনফেকশাস। তাদের কয়টা থাকে নিউক্লিওটাইড, 300 থেকে 400 নিউক্লিওটাইড থাকে, এবং তারা একটা ফোল্ডেড, মানে গোলাকার 3D শেপে কি হয়ে থাকে, ফোল্ড হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই তোমার প্লান্ট এবং প্লান্টে তারা গ্রো করে। একটা উদাহরণ হচ্ছে যে তোমার 1900 কত সালে যে তোমার কি হয়েছিল, আয়ারল্যান্ডে একটা বিশাল একটা কি বলে দুর্ভিক্ষ হয়েছিল, ফ্যামিন, যেটার কারণ ছিল পটেটো, তোমার কি ভাইরাস, ভিরয়েড, ভাইরাস না, পটেটোর একটা ভিরয়েড, যার আক্রমণের কারণে আলু উৎপাদন 90% পর্যন্ত কমে গেছিল আয়ারল্যান্ডে। আর তুমি জানো আয়ারল্যান্ডের মানুষটা আলু খাইয়েই বাঁচে, সেই জন্য দুর্ভিক্ষ হয়েছিল আয়ারল্যান্ডে এই ভিরয়েডের কারণে। প্রিয়ন আসি, তার প্রিয়ন কি, প্রিয়ন হচ্ছে ইনফেকশাস প্রোটিন। কি ইনফেকশাস প্রোটিন? আজ পর্যন্ত শুনছো যে প্রোটিন নিজে নিজে রেপ্লিকেট করতে পারে? শুনছো কিনা? শুনলে বলো। ডিএনএ পলিমারেজ দিয়ে ডিএনএ রেপ্লিকেট করতে পারে, আরএনএ পলিমারেজ দ্বারা আরএনএ রেপ্লিকেট হতে পারে, কিন্তু প্রোটিন দিয়ে প্রোটিন রেপ্লিকেট হতে পারে এই জিনিস তোমরা কখনো শোনো নাই। আমি জানছি তোমরা এটা কখনো শোনোই নাই যে প্রোটিন কখনো প্রোটিনকে রেপ্লিকেট করতে পারে। এবং তোমরা অবাক হবা, যে সায়েন্টিস্ট এই ধারণা দিচ্ছে যে প্রোটিনও নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, তাকে প্রথম এই কমিটিতে, যে কমিটি তোমার রয়্যাল সোসাইটি পাগল বলছে, এবং তাকে শাস্তিও দিছে, তাকে জেলে পাঠাইছে। জেল বলতে নির্বাসনে পাঠাইছে। তুমি এগুলো কি বলতেছো? প্রোটিনের নিজেকে নিজে কি করা সম্ভবই না, এটা টোটালি ননসেন্স, ইটস আটারলি ননসেন্স আইডিয়া। কিন্তু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে 10 বছর পর।
ভাগ্যবত স্যার বাংলাদেশে হয়নি, তাহলে ঘুমায় যেত। বাংলাদেশে হয়নি। আচ্ছা স্যার তারা- কিশোরকে একটু সাবধান করে দেন 10 স্যার। বছর ও পরে মাঝে আর মাঝে পাওয়া এরকম যেত করে স্যার। না। আচ্ছা তোমরা এগুলো কেউ বলো না, তুমি নিজেরা বলো, আমার সাথে এগুলো বলো না, ঠিক আছে? তারা এইসব প্রোটিনগুলো যেগুলো নিজে নিজে কি করতে পারে, রেপ্লিকেট করতে পারে, হ্যাঁ, যা তাদেরকে, এবং তারা ইনফেকশাস রোগ তৈরি করে, তাদেরকে বলা হয় প্রিয়ন। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে তারা মিসফোল্ডেড প্রোটিন। একটা প্রোটিনের কয়েকটা কি থাকে, তোমার কনফরমেশন থাকে। একটা হচ্ছে একদম ফুললি ডিনেচার্ড কনফরমেশন, মানে আলফা হেলিক্স বিটা শিট একদম ডিনেচার্ড ছিল। তারপরে হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, তারপরে হচ্ছে টার্সিয়ারি, তারপরে কোয়াটার্নারি, থ্রি ডাইমেনশনাল। হ্যাঁ, এইসব মানে যারা এইসব মানে যেসব প্রোটিনগুলো এইসব শেপ বা ফোল্ডিং হতে পারে না, তাদেরকে আমরা বলি মিসফোল্ডেড প্রোটিন। আর এই প্রিয়নগুলো হচ্ছে বেশিরভাগই মিসফোল্ডেড প্রোটিন। এই মিসফোল্ডেড প্রোটিনগুলোর কারণে দুইটা বিশেষ বিশেষ ডিজিজ বা রোগ হয়, এবং খুবই এটাকে কি বলে, সিরিয়াস ডিজিজ। একটা হচ্ছে মেড কাউ ডিজিজ বা গরু পাগল ডিজিজ, বোভাইন স্পঞ্জিফান এনসেফালাইটিস, আরেকটা হচ্ছে ক্রয়েজফেল্ড জ্যাকব ডিজিজ। হ্যাঁ, প্রশ্ন আসবে, উত্তর পারতে হবে। দুইটা প্রিয়ন ডিজিজের নাম বলো, যদি উদাহরণস্বরূপ যদি বলে, হ্যাঁ, মিসফোল্ডেড ডিজিজের নাম বলো, প্রোটিন ডিজিজের, অবশ্যই তোমাকে জানতে হবে যে দুটো ডিজিজ কি, মেড কাউ ডিজিজ আর ক্রয়েজফেল্ড জ্যাকব। হ্যাঁ স্যার, এখন এই দুটো ডিজিজ কিভাবে হয়? প্রথম কথা হচ্ছে যে মেড কাউ ডিজিজ যেটা, যাতে হচ্ছে কি হয়, গরু পাগলের মতো আচরণ করে। গরু তার মাথাটাকে মানে একদম কিছুর সাথে, শক্ত কিছুর সাথে বাইরে ভেঙে ফেলতে চায়, বা ঘষে ঘষে মাথাটাকে দেওয়ালের সাথে মাথাটাকে কি করে ফেলতে চায়, একদম ধ্বংস করে ফেলতে। পুরো পাগলের মতো অবস্থা। এটা কেন হয়? এটা একটা বিশেষ প্রোটিন। এই প্রোটিনটা যখন গরুর কিসের মধ্যে যাবে, ব্রেনের মধ্যে যাবে, তখন ব্রেনে যাবে। কিভাবে যাবে, এটা আমার প্রশ্ন তোমাদের, কিভাবে যাবে? হ্যাঁ, এটা আসলে গরু যখন ঘাস খায়, সেই ঘাসের মাধ্যমে প্রবেশ করে। ওকে, যখন তুমি একটা মানে মানে এরকম এই মিসফোল্ডেড ডিজিজ আলা মানে ইয়ালা গরু রোগওয়ালা, বা যখন কোনো একটা মানে প্রথমবার যখন শুরু হয়েছিল, একদম ফার্স্ট কিভাবে হয়েছিল কিন্তু আমরা জানি না আসলে। আমরা পরের গুলা বলতে পারি যে ধরো এই ডিজিজওয়ালা গরু যদি তুমি কোথাও ফেলে রাখো, মরে যাওয়া গরু যদি তুমি রাস্তার পাশে ফেলে রাখো, এবং সেই গরুর তোমার কি বডি, শরীরের কি অংশ ডিসইন্টিগ্রেট, পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া অংশ, প্রোটিনগুলা, মাসেলের প্রোটিনগুলা যদি ঘাসের মধ্যে পড়ে থাকে, এবং সেই ঘাস যদি কোনো গরু খায়, এবং সেই খাবার মাধ্যমেই সাধারণত প্রবেশ করে গরুর কোথায়, পেটের মধ্যে, দেন ব্লাডে আসার পরে সেগুলো এক চান্সে কোথায় চলে যায়, ব্রেনে চলে যায়। ব্রেনে চলে যাওয়ার পর তারা কি করে, ব্রেনের সবগুলো প্রোটিনকে তারা কি করে ফেলে, একদম চুরমার করে। এবং নিচে দেখতে পাচ্ছ তোমরা, ব্রেনে এমআরআই করলে এরকম কিছু প্রোটিন দেখা যায়, যেটা আমাদের আলঝেইমার ডিজিজ হলে বা পার্কিনসন ডিজিজ হলে মানুষের মাথায় যেটা হয় অনেকটা ওরকম, এবং মানুষের হয়। এটা কি শুধু গরুর ক্ষেত্রেই হবে, নাকি গরুর যে পচে যাওয়া মাংস বা ওটা যদি কুকুর বা শিয়ালে যদি খায় ওদের? সব তাদেরও হবে। ওই গরুর পচে যাওয়া মাংস বা ওই ঘাস যেই খাবে তারই হবে, এবং মানুষ যদি খায় মানুষেরও হবে। এবং মানুষের ক্ষেত্রে সেই রোগটার নাম কি হবে? ক্রয়েজফেল্ড জ্যাকব সিনড্রোম। এটা দুইজন সায়েন্টিস্ট, জ্যাকব একজন লোক, ক্রয়েজফেল্ড একজন লোক, দুজন বিখ্যাত সায়েন্টিস্ট, এই দুজনের নামে নামকরণ করা হয়েছে। তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে ডিজিজ পারো। একটাই, কিন্তু নাম এখানে দুটো, মানে প্রাণী ভেদে। হ্যাঁ, প্রাণীদের ডিফারেন্ট সিমটম বা তাদের তোমার কমপ্লেক্সিটি একই রকম। আচ্ছা, আবার বলতেছি, এটা কেন হয়? ইনফেকশাস প্রোটিনের কারণে হয়ে থাকে সাধারণত, যখন তোমার এই প্রোটিনগুলোর নাম কি, প্রিয়ন প্রোটিন, যাদের কোনো কি নাই, তোমার ভাইরাসের মতো না, তারা কিন্তু ভাইরাসের চেয়ে বেশি ইনফেকশাস। আশা করি পারে। এখন আসলে ভাইরাস রেপ্লিকেশন, হ্যাঁ, ভাইরাস রেপ্লিকেশন সাইকেলটা আমরা পুরোটা যদি দেখি, হ্যাঁ, ভাইরাসের রেপ্লিকেশন সাইকেলের প্রথমেই যেটা হচ্ছে ভাইরাসের অ্যাটাক। হ্যাঁ, ভাইরাসে আমরা প্রথমেই জানলাম যে ভাইরাস হচ্ছে হোস্ট স্পেসিফিক, মানে চাইলেই চাইলেই যে কোনো ভাইরাস যে কোনো হোস্টকে ইনফেকশন করতে পারে না। প্লান্ট ভাইরাস চাইলেই তোমাকে ইনফেকশন করতে পারবে না, ব্যাকটেরিয়াফাজ চাইলেই তোমাকে সে কি করতে পারবে না, ইনফেকশন করতে পারবে না। মাথা রাখতে, তারা খুবই স্পেসিফিক। হ্যাঁ, তারা কীভাবে কী করে, আমাদের হোস্ট সেল সার্ফেসে কিছু রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের সাথে তারা ইন্টারাক্ট করে থাকে সাধারণত। হ্যাঁ, হিউম্যানস রেয়ারলি শেয়ার ভাইরাল ডিজিজ উইথ আদার এনিমেলস। তার মানে মানুষেরও হয়, গাছেরও হয়, এরকম কোনো ডিজিজ আছে কি? নাই, একটাও নাই। তোমরা বলতে পারো স্যার, এই যে আবুল বাজনদার, তার হাত পাতে গাছের মতো হয়ে গেছিল, তার আসলে কি হয়েছিল? তার কোন ভাইরাসে অ্যাটাক করছিল জানো তো? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। জরায়ু ক্যান্সার হয় যে ভাইরাসটার কারণে, সেই একই ভাইরাস ওই আবুল বাজনদার, যার হাত পা গাছের মতো হয়ে গেছিল, ট্রিম্যান সিনড্রোম বা একটোডার্মা ডিসপ্লেসিয়া ভেরাসিফর্মেসিস, ওই রোগটা এই ভাইরাসের কারণে হয়ে থাকে। ওকে, তারপর আমরা দেখি ব্যাকটেরিওফাজ রেপ্লিকেশন। ব্যাকটেরিওফাজ রেপ্লিকেশনে কি করে? প্রথমে কি হয়, ব্যাকটেরিওফাজটা বা ব্যাকটেরিয়ার যে ভাইরাসটা, আর তোমার অ্যাটাচমেন্ট হয়, অ্যাটাচমেন্টের পরে এন্ট্রির পর রেপ্লিকেশন, দেন হচ্ছে তোমার নতুন ভাইরাস তৈরি হয়। আমরা এই জিনিসগুলো এখানে দেখবো না, সেগুলো যদি দেখার চেষ্টা করি, পরের ফিগারটাতে আছে সুন্দর, পরের পৃষ্ঠা।
এই যে দেখো, এই কয়েকটা হচ্ছে মেজর স্টেজ একটা ভাইরাসের জীবন চক্রে, লাইফ সাইকেলে তুমি একটা শর্টকাটে রিভিউ করতে চাও, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা বেসিক স্টেপ তোমাকে মেনে চলতেই হবে। প্রথমটা কি? অ্যাটাচমেন্ট টু দ্য সেল। কোথায়? হোস্ট সেল। কোথায় অ্যাটাচমেন্ট হবে বলো তো? হোস্ট সেল সার্ফেসে অ্যাটাচমেন্ট হবে। 2 পেনিট্রেশন। পেনিট্রেশন মানে কি? অ্যাটাচমেন্ট হলেই হলো না, অ্যাটাচমেন্ট হওয়ার পর ভাইরাসের মধ্যে যে ডিএনএটা বা ভাইরাসের মধ্যে যে আরএনএটা, সেই আরএনএটা পেনিট্রেট করে হোস্ট মেমব্রেনকে ভেদ করে কোথায় প্রবেশ করতে হবে? সেলের ভিতরে প্রবেশ করতে হবে। এবং ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে কিভাবে হয়? ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে হয়, ব্যাকটেরিওফাজের এই টেইলটার মধ্যে, লেজ বা লেঞ্জাটার মধ্যে কি থাকে? কিছু এনজাইম থাকে, লাইসোজাইম। সেই লাইসোজাইমটা কি করে দেয়? হোস্ট সেল সার্ফেসকে গলিয়ে দেয় বা ফিউশন করে দেয়, এবং ওই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কি প্রবেশ করে? ভাইরাসের ব্যাকটেরিওফাজের ডিএনএটা হোস্ট সেলের ভিতরে প্রবেশ করে। 3 নম্বরে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি? ভাইরাসের যে ডিএনএটা, সেই ডিএনএটা হোস্টের মেশিনারিকে ইউজ করে, হোস্টের তোমার এনজাইমকে ইউজ করে সে কি করবে? রেপ্লিকেশন করবে, সংখ্যা বৃদ্ধি করবে। তারপরে তোমার প্রোটিন তৈরি হবে। কি তৈরি হবে? প্রোটিন। ভাইরাসের জন্য দরকারি প্রোটিনগুলো, আমাদের যে রাইবোসোম, সেই রাইবোসোমকে ইউজ করে সেই প্রোটিনগুলো তৈরি হবে। যখন প্রোটিনও তৈরি হয়ে যাবে, ডিএনএ আরএনএও তৈরি হয়ে যাবে, তখন তারা কি হবে? অ্যাসেম্বল হবে। 4 নম্বরে দেখো, অ্যাসেম্বল হবে। দেন ফাইনালি অ্যাসেম্বল হওয়ার পর তারা ভাইরাসের ভিতর থেকে জিনিসগুলো রিলিজ হয়ে যাবে। আমি এতক্ষণ যে কথাগুলো তোমাদেরকে বর্ণনা করলাম, তার ফিগারটা তোমরা অবশ্যই দেখবে। স্যার অ্যাসেম্বলকে আমরা সহজ ভাষায় কি বলতে পারি, মানে প্রসেসটা কি রকম হয়? এই আসলে মুখে বললে বলা ডিফিকাল্ট। এই যে ধরো একটা ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার দেখতে কেমন? আমরা যদি আবার ফেরত আসি যদি আবার আগের জায়গায়, একটা ব্যাকটেরিওফাজ দেখতে এরকম, ঠিক না? এই যে এরকম। তার তো আলাদা আলাদা সবকিছু তৈরি হয়। এই যে আলাদা আলাদা সবকিছু তৈরি হয়, মাথাটা আলাদা তৈরি হয়, এই তেলটা আলাদা তৈরি হয়, এই যে তেল ফাইবার গুলো দেখতেছো, তেল পিন গুলো দেখতেছো, এগুলো আলাদা আলাদা তৈরি হয়। মানে এক এক জায়গায় থাকে। সবগুলা জিনিস একসাথে এসে একসাথে একটা সুন্দর স্ট্রাকচার, এরকম সুন্দর একটা গঠন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাসেম্বলি। বুঝতে পারছি? অ্যাসেম্বল হওয়া। জি স্যার। মানে মনে করো তুমি একটা কি বানাবা? একটা ঝুড়ি বানাবা। একটা ঝুড়িতে বিভিন্ন অংশ থাকে, এটা তলা, সাইড গুলা, উপরের ভাগটা, সবগুলো জিনিস একসাথে এসে যখন তুমি বানাবা, একসাথে মিক্স করবা, তখনই একটা ঝুড়ি তৈরি হবে। অনেকটা এরকম। স্যার বলতে গেলে কমপ্লিট ঝুড়িটাই হচ্ছে অ্যাসেম্বল। কমপ্লিট ঝুড়িটা ভাইরাস, প্রসেসটা হচ্ছে অ্যাসেম্বলি প্রসেস। আচ্ছা। এই যে এখানে আছে দেখো, একদম শুরু থেকে যদি আসি, অ্যাটাচমেন্টটা কিভাবে হয় দেখো। এটা এই লালটা হচ্ছে ধরো সেল সার্ফেস, লালটা না, বেগুনি কালারের যেটা দেখতেছো গোল, এটা হচ্ছে সেল সার্ফেস। কোন সেল? ব্যাকটেরিয়ার সেল। তারা যেহেতু ব্যাকটেরিয়ার ভাইরাস, আমাদের যদি অ্যানিমেল হয় তাহলে সেটা হবে অ্যানিমেল সেল সার্ফেস। কি দ্বারা অ্যাটাচমেন্ট হয়? প্রথমে টেল ফাইবারগুলো দ্বারা। টেল ফাইবারগুলো দ্বারা প্রথমে আঁকড়ে ধরে, তারপর টেল পিনগুলো দ্বারা সে একদম ভালোভাবে অ্যাটাচমেন্ট হয়ে যায়। প্রথমে টেল ফাইবারগুলো কি ধরে? আঁকড়ে ধরে। দেন টেল পিনগুলো দিয়ে পার্মানেন্টলি অ্যাটাচমেন্ট হয়ে যায়। তারপর এই যে লেজটা, এই লেজের মধ্যে কি থাকে? একটা বিশেষ এনজাইম থাকে, এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম। সেই লাইসোজাইমটা কি করে? ব্যাকটেরিয়ার যে তোমার লেয়ার, তোমার ব্যাকটেরিয়া পরে আসছে, ব্যাকটেরিয়ার লেয়ারে কি থাকে? পেপটাইডোগ্লাইকান। সেই পেপটাইডোগ্লাইকানকে সহজেই গলিয়ে দেয় কে? সেই লাইসোজাইম। সুতরাং এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি হয় একটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা দিয়ে তখন এই জিনিসটা প্রেস হয়। আমরা যে যখন কি করি, রোগীর শরীরে যখন ইনজেকশন পুশ করি, কি দ্বারা? সিরিঞ্জ দ্বারা যেভাবে পুশ হয়, ঠিক একইভাবে এখান থেকে পুশ হওয়ার মাধ্যমে তার ভিতরে যে ডিএনএটা বা আরএনএটা, সেটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে। তারপরে কি হয়? প্রবেশ করার পর দেখো, প্রবেশ করে ফেললো সার্কুলার এই ডিএনএটা। দেখো, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ, আর ভাইরাসের ডিএনএ প্রবেশ করতে হবে, প্রবেশ করলো। দেন এই ডিএনএটা সার্কুলারাইজ হতে পারে, অথবা সে প্রোটিন তৈরি করতে পারে। প্রোটিনগুলো কি কি তৈরি করবে দেখো? মাথাটা তৈরি করবে, আর লেজ তৈরি করবে, আর এই যে টেল ফাইবার, টেল পিন, এগুলো তৈরি করবে। দেখো এক এক জায়গায় এই জিনিসগুলোকে যখন তুমি একসাথে সাজাই একটা পুরো ভাইরাস তৈরি করবা, তখনই আমরা ওই প্রসেসটাকে কি বলবো? অ্যাসেম্বলি বলবো। আচ্ছা, ফাইনালি তারপর এই যে এখানে দেখো অ্যাসেম্বলিটা কিভাবে হয়, ক্লিয়ারলি কেউ জানতে পারছিল পুরো প্রসেসটা। প্রথমে হচ্ছে বেস প্লেটের উপর যুক্ত হয় কি? তেলটা, তেলের চারপাশে তোমার শীত, তারপরে মাথাটা এসে যুক্ত হয়। দেন ফাইনালি তেল পিনগুলো, তেল ফাইবারগুলো অ্যাটাচমেন্ট হয়ে একটা পুরোপুরি ভাইরাস তৈরি হয়ে হোস্টকে রাপচার করে বা ধ্বংস করে তারা রিলিজ হয়ে বের হয়ে আসে। বুঝতে পারছি? এই যে এটা হচ্ছে লাইফ সাইকেলটা। আমরা এটা পড়লাম, অর্ধেকটা পড়লাম, যে এই অর্ধেকটা পড়লাম আমরা। এটাকে আমরা বলি লাইসোজেনিক, আর বাম পাশের থেকে বলি লাইটিক। আমরা একটু পরেই পড়বো, আমরা একটু দেখে আসি এখানে। ভাইরাসের যে একটা ভাইরাস তো স্যার বাহির থেকে আসলো, সেটার তো কমপ্লিট ছিল, কিন্তু যখন স্যার হোস্টের ভিতরে এসে এই ম্যাটেরিয়ালস গুলো, তখন সে কোথায় পায়?
পিয়ালি উত্তর দাও, এটা কোথায় পায় বলো। হোস্ট থেকে নেয়। না না, Host হোস্ট থেকে নেয় না, থেকে হোস্ট হোস্ট থেকে Host নেয় থেকে না, তো- হোস্ট থেকে হোস্টকে ইউজ করে সে, তার মধ্যে তো তার যে জিন, তার যে ডিএনএ, তার যে আরএনএ, সেখানে তো সব স্টোর করা আছে ইনফরমেশন। আচ্ছা, হ্যাঁ। আর হোস্ট থেকে ইউজ করে দেন সে ওরকম ভাবে ম্যাচিওর হয়। আর সে তো নিজে ম্যাচিউর হলো, কিন্তু নতুন যখন আরেকটা তৈরি করে, কিন্তু সে তো একটা মানে মৃত সেল যেহেতু বাহির থেকে এসে তখন জীবন পায়, কিন্তু তখন জীবন পাওয়ার পর যে রেপ্লিকেশনটা করে, তখন কি স্যার আমরা যেভাবে একটা মানুষ যে সন্তান জন্ম দেয় একেবারে কি সেই প্রসেসেই হয়? না, ব্যাপারটা এরকম না, তুমি মানুষের সাথে তো আর এটা মেলে পারবে না, অনেকটা এরকমই, অনেকটা এরকমই। সে ঢুকে একজন, কিন্তু বের হয় কয়জন বলতে পারবা? কয়েক লক্ষ। কয়েক লক্ষ। কয়েক লক্ষ। স্যার, এই যে ওইটাই। আমরা আসলে মাঝখানে স্টেপগুলো স্কিপ করে গেছি, এজন্য তোমার বুঝতে সমস্যা হচ্ছে। এই যে দেখো, আমি মাঝখানে স্টেপগুলো বলি। এই যে বায়োসিনথেসিস যে স্টেপটা, এই স্টেপে কি হয়? অসংখ্য কপি তৈরি হয়। কিসের? ব্যাকটেরিয়া, সরি ভাইরাস। ভাইরাসের অসংখ্য ডিএনএ তৈরি হয়, মানে সে ঢুকছে একটাই মাত্র ঢুকছে, কিন্তু সে কয়েক লক্ষ তৈরি করে ফেলবে। এই কয়েক লক্ষ ডিএনএ বা কয়েক লক্ষ আরএনএ কি বসে আছে? তারা তো আমার ব্যাকটেরিয়ার যে তোমার রাইবোসোম, তাকে ইউজ করে সে নিয়মিত প্রোটিন তৈরি করে যাচ্ছে। সে যে একটা তৈরি করতেছে তা না, সে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোটিন তৈরি করতেছে। এগুলো প্রোটিনগুলো যখন একসাথে সবগুলো আবার হবে, অ্যাসেম্বল হবে, তখন একটা নতুন ভাইরাস তৈরি হয়। সুতরাং লক্ষ লক্ষ প্রোটিন মানে লক্ষ লক্ষ ভাইরাস তৈরি, লক্ষ লক্ষ ডিএনএ আগে থেকেই তৈরি হয়ে আছে রেপ্লিকেশনের মাধ্যমে। এখন কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। মানে তুমি, তোমার মাথায় এখনো ওইটা আছে যে স্যার ঢুকলো তো একটা, এতগুলো কেমনি বের হলো। হ্যাঁ, তুমি তোমরা সবসময় মাথায় রাখবা, তার যা যা লাগবে, তার যে প্রোটিন লাগবে, সেটা তার ডিএনএ এর মধ্যে কোড করা আছে, কোডিং করা আছে। সে জাস্ট কি পারে না, তার আমার চিন্তাটা অন্য জায়গায় ছিল কি, একটা তো স্যার লিভিং যেটা ব্যাকটেরিয়া বা অন্য, ওরা তো স্যার লিভিং, ওদের নিজস্ব মেকানিজম আছে, সবই আছে, ওরা নিজে করতে পারে। আর ভাইরাসটা হচ্ছে ও হোস্টের থেকে নিচ্ছে, কিন্তু ওর এত এত যে রেপ্লিকেশন হচ্ছে, ওর শুধুমাত্র ডিএনএ বা আরএনএ সিনথেসিসটা করতে পারতেছে, তারপর যে ক্যাপসিড বা এই যে টেল বলতেছি বা এই জিনিসগুলো তখন সে যে করতেছে, এটা স্যার টু মাচ কমপ্লিকেটেড একটা মৃত্যু, আধা মৃত্যু, মানে ভ্যাম্পায়ার সেলের জন্য। সেটা ওয়ান্স ইনসাইড দ্য সেল, সে কিন্তু লিভিং। তুমি যখন সেলের মধ্যে ঢুকে দিবা ভাইরাসটাকে, ভাইরাসটার কাজ করে ফেলবে, সে কিন্তু তখন লিভিং হয়। স্যার ও আমার মনে হয় স্যার কিশোরের কোশ্চেনটা বিষয়টা এমন যে যখন ইনজেক্ট করতেছে ভাইরাসের যে যে পার্টিকেলটা ভিতরে ইনজেক্ট করতেছে, কমপ্লিট স্ট্রাকচার নিয়ে তার ভিতরে আসতেছে না। এখন ভিতরে আসার পরে যে কপিগুলো তৈরি হচ্ছে, ভিতরে আসছে শুধু ডিএনএ বা আরএনএ, ভিতরে ঢুকাচ্ছে শুধু ডিএনএ, পুরো ভাইরাসটা কখনোই ভিতরে ঢোকে না, শুধু ডিএনএ। যখন আমি ওইটাই বলতেছি, কিন্তু ভিতরে এসে তো আবার নতুন করে কোনো কমপ্লিট স্ট্রাকচার হচ্ছে না। হচ্ছে ভিতরে এসে একটা কমপ্লিট ভাইরাস হচ্ছে, কমপ্লিট স্ট্রাকচার হচ্ছে না, কিন্তু বাইরে যে স্ট্রাকচারটা ছিল স্যার, এ ধরনের কোন স্ট্রাকচার কি ভিতরে হয়? তাই তো, বাইরে যে ধরনের ভাইরাস ছিল, সে যখন বের হবে, দেখো এই এই যে আমার ফিগারটা যেটা আমি এখন ইন্ডিকেট করতেছি, এখানে কি তোমার মনে হচ্ছে কোনো অংশ নাই, যে ভাইরাসটার কোনো অংশ কি মিসিং, এরকম মনে হচ্ছে? না স্যার। সব অংশ আছে। তাহলে তুমি কিভাবে বলো যে কোনো অংশ বাদ থাকে? কোনো অংশ বাদ থাকবে না, একটা ফুল কমপ্লিট ইনফেকশাস ভাইরাস বের হবে ভেতর থেকে। হ্যাঁ, এখন আসি কিশোর, বলো তো আমাদের নর্মাল, আমাদের নিজেদের হোস্টেল প্রোটিন সিনথেসিস কোথায় হয়? তালাটা দিয়ে আমাকে চলবে, বলো তো যে প্রোটিন, একটা ব্যাকটেরিয়াল প্রোটিন কোথায় তৈরি হয়? হ্যাঁ, কোথায়? প্রোটিন সিনথেসিস রাইবোসোম, রাইবোসোমে। তো ভাইরাসের যদি প্রোটিন সিনথেসিস দরকার হয়, তার যে স্পাইকটা, এটাও তো প্রোটিন, তার যে টেইলটা, এটাও তো প্রোটিন, তার যে মাথা, এটাও তো প্রোটিন, ঠিক না? এই সবগুলো প্রোটিন কোথায় কোথায় তৈরি হবে? তার কি আর তাহলে এক্সট্রা কোনো জিনিস দরকার আছে? সেটা আমার রাইবোসোম ইউজ করে সেই প্রোটিনগুলো তৈরি করতে পারতেছে, ঠিক না? জিনিসটা এরকম কিনা বলো? ওকে স্যার, স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করো যে স্যার অ্যাসেম্বলিটা কোথায় হচ্ছে, অ্যাসেম্বলিটা মানে এগুলো আমাদেরকে ডিটেলস করতে হবে, ডিটেলস ডাইরেক্ট ভাইরাসের মলিকুলার বায়োলজি করতে হবে। অ্যাসেম্বলিটা সাধারণত এন্ডোসোমের মধ্যে হয়। কোথায়? এন্ডোসোম বা এন্ডোলাইসোসোমের মধ্যে হয়। আমরা পরে থেকে যাই। হ্যাঁ, ওয়ান স্টেপ গ্রুপ। হ্যাঁ, বলুন স্যার। দুই তিনজন মেবি স্যার একটু জয়েন দেন। হ্যাঁ, আমি তো দিলাম সবাইকে, কিছু যাচ্ছি আবার। সবাই জয়েন দিতেছিলাম। আচ্ছা, তোমরা ব্যাকটেরিয়াল গ্রোথ ক্লাস পড়ছো না সবাই? স্যার জি স্যার। এটা কি গ্রোথ কার্ভ? এটা কার, ভাইরাসের নাকি ব্যাকটেরিয়াল? এটা
এটা তো ভাইরাসের ভাইরাসের গ্রুপ। এটা কয় স্টেপ? তিন স্টেপ না লেখা দেখো। স্যার ওয়ান স্টেপ, স্যার ওয়ান স্টেপ গ্রুপ, স্যার ওয়ান স্টেপ। স্যার চার স্যার দিচ্ছেন, তারপরও আমাদের এই অবস্থা। ঠিক আছে, তোমরা দেখতে, হ্যাঁ তোমাদের সবার আসলে এটা কাজ করছে যে এখানে স্যার একটা দুইটা তিনটা চারটা তো ওরকম গোনা শুরু করছি স্যার। পুরাটা আসলে একটা স্টেপ। এটা আসলে কিভাবে একটা স্টেপ বলবো, আসলে দেখো এই অ্যাটাচমেন্ট, এখানে অ্যাটাচমেন্ট থেকে একদম শেষ পর্যন্ত পুরোটা একটা স্টেপ, কারণ এগুলো সবগুলো তো তার সার্কেলের মধ্যেই পড়তেছে, এগুলো আলাদা কোনো স্টেপ না। এই স্টেপটুকু মানে এই পুরো স্টেপের এই অংশটুকু যায় তার ভাইরাসটা তৈরি করতে, তারপর রিলিজ হইতে বেশি সময় লাগে না। রিলিজে দেখো একবার ওয়ান স্টেপ মানে একবার উঠবে, একদম উপরে উঠবে তো একদম চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি কি দাও, কোনো ওষুধ বা কোনো কি দাও, কোনো অ্যান্টিভাইরাল, তুমি কোনো ভ্যাকসিন না নাও, এই প্রসেস চলতেই থাকবে ওয়ান স্টেপ। সুতরাং এটা এক্সপ্লেন করো, ঠিক আছে? আসলে এর গ্রোথটা কত? ওয়ান স্টেপ। শুরু হয় কোথায়? অ্যাটাচমেন্ট। একদম জিরো থেকে যদি আমরা ধরি, অ্যাটাচমেন্ট থেকে সে তোমার যদি আমরা টাইম ধরি 5 মিনিট সময় নেয় পেনিট্রেট করতে। হ্যাঁ, পেনিট্রেট করার পর ঢুকে যাওয়ার পর যদি সেলের ভিতরে ঢুকে যায়, ঢুকে গেলে সে 25 মিনিট সময় নেয়, 20 মিনিট সময় নেয় কি করতে? বায়োসিনথেসিস এন্ড ম্যাচিউর হইতে, অ্যাসেম্বলি হইতে এবং বায়োসিনথেসিস, প্রোটিন সিনথেসিস করতে। স্যার এটা কি স্যার যে কোনো স্যার ভাইরাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভাইরাস 1 মিনিট ফলো করে, জাস্ট টাইমটা ভিন্ন হইতে পারে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে টাইমটা ভিন্ন হয়। আইডিয়াল আদর্শ একটা ভাইরাস যদি বলে, ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে দেখতে পারে, ঠিক আছে? এদের করোনা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, একটু কয়েকদিন সময় নেয়, 4 থেকে 6 দিন সময় নেয়। কিন্তু একটা আইডিয়াল যদি আমরা নর্মাল ভাইরাস ধরি তাহলে এটাই হবে। এটা কিন্তু এক্সপ্লেন করতে পারতে হবে। আবার বলে দিচ্ছি, তোমরা যখন এই কোর্সটা শেষ করে বা এটা শেষ করে তোমরা কোথাও জমি দিতে যাবা, যদি ভাইরাসের গ্রোথটা, ব্যাকটেরিয়ার গ্রোথটা, এগুলো খুবই ফান্ডামেন্টাল, আমাকে এগুলো জানতেই হবে। হ্যাঁ, তারপরে দেখো সে অল্প আরো 15 মিনিট সময়ের মধ্যে সে রিলিজ করা শুরু করে। এবং এটা হবে জাস্ট টাইমটা ডিফারেন্ট হবে, এক এক ভাইরাসের ক্ষেত্রে এক এক হবে। আমরা তারপর যাই লাইসোজেনিটা কি? লাইসোজেনিটা হচ্ছে একটা স্টেজ, যে স্টেজটাতে ভাইরাসটা কি করে, চুপ করে বসে থাকে আমাদের সেলের ভিতরে। সে কোনো কি করে না, মানে কোনো প্রকার রেপ্লিকেশনও করে না, সে কোনো প্রকার কি করে না, সংখ্যা বৃদ্ধি করে না, একদম চুপচাপ বসে থাকে। হয় সে আমাদের ডিএনএর মধ্যে ঢুকে যায়, অথবা বাইরে এক জায়গায় না কোনো এক জায়গায় এসে চুপ ঘাপটি নিয়ে বসে থাকে, কোনো প্রকার নাড়াচাড়া নেই, এবং আমাদের সেল বুঝতেই পারে না যে সে ভাইরাস দ্বারা ইনফেক্টেড। এই স্টেজটাকে আমরা বলি লাইসোজেনিক স্টেজ, ঠিক আছে? বুঝতে পারছি কি? আরেকটা নাম আছে, এটা ল্যাটেন্সি। হ্যাঁ, ভাইরাল ল্যাটেন্সি বলে, মানে সুপ্ত অবস্থা। কি অবস্থা? সুপ্ত অবস্থা। এই যে দেখো, একটা ব্যাকটেরিওফাজে সাধারণত 2 ধরনের জীবাণু চক্র, একটা হচ্ছে লাইটিক মানে ধ্বংস, আর একটা হচ্ছে লাইসোজেনিক বা সুপ্ত অবস্থা। শুরু হবে কোথা থেকে? ধরো প্রথম আমরা ফার্স্ট স্টেপ এখান থেকে, কেউ একজন একটু আমার সাথে আমাকে একটু হেল্প করো। প্রথম থেকে যদি আমরা আসি, হ্যাঁ, যে ব্যাকটেরিওফাজটা কাকে অ্যাটাক করছে ব্যাকটেরিয়াকে, তার ডিএনএটাকে ভিতরে ঢুকাচ্ছে, ব্যাকটেরিয়াল ক্রোমোসোম, এটা গোলটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। ঢুকার পরপর দেখো এটা গোল হয়ে গেছে। ভাইরাসের যে ডিএনএটা সার্কুলারাইজ হয়েছে, সার্কুলারাইজ হওয়ার পর 2 দিকে যেতে পারে, হয় এদিকে যাবে অথবা এদিকে যাবে, যে কোনো একদিকে। আমরা প্রথমটা ধরি, এটা আমরা এতক্ষণ পড়ছি। এদিকে যাওয়ার কি হচ্ছে কি, এই ডিএনএটা থেকে বিভিন্ন ধরনের প্রোটিন সিনথেসিস হয়েছে, প্রোটিন সিনথেসিস হওয়ার পর অ্যাসেম্বলি হয়েছে, অ্যাসেম্বলি হওয়ার পর ভাইরাসটা, ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে নতুন ভাইরাস বের হয়ে আসছে। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে কি, দেখো এই 2টা ডিএনএ, এটাও যেহেতু ডিএনএ, এটাও ডিএনএ, 2টা ডিএনএ একসাথে থাকতে পারে না, তারা একসাথে মিক্স হয়ে যায়, আলাদা থাকতে পারে না, তারা কি হয়ে যায়, একটার মধ্যে একটা ইন্টিগ্রেট হয়ে যায়। এই প্রসেসটাকে বলা হয় রিকম্বিনেশন। এই প্রসেসটার নাম কি? রিকম্বিনেশনের মাধ্যমে দেখো, এইবার ধরো এই ব্যাকটেরিয়া মানে সে ঘুণাক্ষরেও টের পাবে না যে তার মধ্যে ভাইরাসের ডিএনএ ঢুকে গেছে, এবং ঢুকে দেখো ব্যাকটেরিয়াটা 2 ভাগ হবে, তার ডিএনএও 2 ভাগ হবে। ব্যাকটেরিয়া 4 ভাগ হইলে তার ডিএনএও 4 ভাগ হবে, এইভাবে এই সাইকেল চলতেই থাকবে, 4 ভাগ হবে। এটা যতদিন পর্যন্ত কি হবে, চলতে থাকবে। ভাইরাসে যদি আরএনএ বেস যদি ভাইরাস ঢুকে, তাহলে তো স্যার এটা করতে পারবে না। ব্যাকটেরিয়াফাজ সাধারণত ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসগুলো সাধারণত এই কাজ করে না। আরএনএ ভাইরাস যদি এই কাজ করতে চায়, তাকে আরএনএ থেকে আগে সিডিএনএ হয়ে ডিএনএ আসতে হবে। আমি বুঝতে পারছি স্যার? স্যার এই যে যে ভাইরাসগুলো,
লাইসোজেনিক যে প্রসেসটা স্যার, যে সাইকেলটা আমরা পড়লাম হ্যাঁ। স্যার, এই সাইকেলে স্যার হচ্ছে ডিএনএ ব্যাকটেরিয়ার সাথে সাথে তো ডিএনএরও রেপ্লিকেশন, ওই যে ভাইরাসটা যে ঢুকতো ওটারও রেপ্লিকেশন হইলো, কিন্তু স্যার রিলিজ হবে কোথায়? ও যে হোস্টটাকে ধ্বংস করবে বা রিলিজ হবে? রিলিজ হবে না, রিলিজ হবে না, ওটা চলতেই থাকবে। ওটা তো স্টেপটার নামই এরকম, এই স্টেপটাই এরকম স্টেপ যে ওটা তোমার শেষ হবে না, চলতেই থাকবে। কখনো যদি সে কি পায়, ওই পরিবেশ পায়, কখনো এটা একটা সুইচ আছে, এটাকে বলে মলিকুলার সুইচ। কি সুইচ? মলিকুলার সুইচ একটা আছে, যখন ভাইরাসটা টের পায়, বুঝতে পারে যে হ্যাঁ আমার এখন সময় হয়েছে আমি যাকে অ্যাটাক করছি তাকে ধ্বংস করার, তখন এটা তোমরা যখন ভাইরোলজি পড়বা তখন ডিটেলস জানবা যে একটা এনভায়রনমেন্ট দেখে সে বুঝতে পারে, সে সেন্স করতে পারে যে আমার কখন এদিকে যাওয়া উচিত। জীবনের কোনো এক পর্যায়ে এরকম চলতে চলতে একটা পর্যায়ে ভাইরাসটা মনে করবে যে আমার জন্য এখন এনভায়রনমেন্ট ফেভারেবল, আমি এখন তাকে ধ্বংস করে বাইরে বের হয়ে আসবো। তখনই সে বিভিন্ন ধরনের প্রোটিনগুলো তৈরি করা শুরু করবে। এই যে দেখো, HIV নিয়ে একটা লোক প্রায় 19 বছর বাঁচছে, তার মানে কি তার ভিতরে ভাইরাসটা ঢুকে এরকম স্টেজে বসেছিল। আমি তুলনা করতেছি, এটা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া, মানুষের সাথে তুলনা করতেছি, বুঝতে পারছি? জি স্যার। না, তার মানে দিনে দিনে মানে এই প্ল্যানেটে শুধু ভাইরাসের সংখ্যা বেড়েই চলেছে। বুঝি নাই বুঝতেছি না ভাই, কে বলতেছে, আমি কিছুই বুঝতেছি না। আর বলতেছি যে দিনে দিনে ভাইরাসের সংখ্যা শুধু বেড়েই চলেছে। হ্যাঁ, আসলে তাই। এগুলা নিয়ে কি কোনো মনীষী বা কোনো সায়েন্টিস্ট কোনো ধরনের ব্যাখ্যা দিয়েছে যে ইন ফিউচার ভাইরাসের এই যে উদ্যোগতি বা প্রোডাকশনের যে উদ্যোগতি, এতে কোনো ইফেক্ট করবে বা ফিউচারে কোনো ধরনের মতবাদ দিয়েছে? শোনো, সব ভাইরাস সবসময় এত মারাত্মক থাকবে না। সব ভাইরাস সারা জীবনই একদম কেমন পর্যন্ত ভাইরাস থাকবে না, বুঝতে পারছি? স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, ভাইরাস স্যার একটা শরীরে যাওয়ার পরে, দাঁড়া আমি ওটা বলে নিই, যে ও যেটা বলতেছে যে ফিউচারে কি হতে পারে। হ্যাঁ দেখো, পোলিও ভাইরাস একসময় খুব মারাত্মক ছিল, তারপরে পক্স ভাইরাস, চিকেন পক্স, এই ভাইরাস একসময় খুব মারাত্মক ছিল, কিন্তু এগুলা কি এখন আর এত মারাত্মক আছে? না। একটা নির্দিষ্ট সময় পর পর ভাইরাসের এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আসলে ইভলিউশন ঘটতেছে, বিবর্তন হচ্ছে। মানে বিবর্তন না হলেও আমরা যদি বলি রিকম্বিনেশন বা মিউটেশন, এগুলো ঘটতেছে। এগুলো হওয়ার কারণেই নতুন নতুন ভাইরাস আসতেছে, বা একই ভাইরাসের নতুন নতুন স্ট্রেন আসতেছে, যারা এসে এসে আমাদেরকে ইনফেকশন দিতেছে। হ্যাঁ, মিউটেশন হলে স্যার একই ভাইরাস যদি আমার যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে যখনই মিউটেশন হয়ে যাচ্ছে, তখন কি ওই ভ্যাকসিন আর ওই ভাইরাসের এগেইনস্টে নতুন যে মিউটেশন হওয়ার পর যে ফর্ম, ওই ফর্মের এগেইনস্টে কি কাজ করবে স্যার? না, কাজ না করার সম্ভাবনা বেশি, যদি না তোমার মানে মাইনর কোনো জায়গায় মিউটেশন হয়। মিউটেশন তো আসলে অনেক প্রকার, ননসেন্স মিউটেশন আছে, মিসসেন্স মিউটেশন আছে। হ্যাঁ, যদি মনে করো ননসেন্স মিউটেশন হয় তাহলে কোনো সমস্যা হবে না, কাজ করবে, হ্যাঁ, ভ্যাকসিন কাজ করবে। কিন্তু যদি মিসসেন্স মিউটেশন বা পয়েন্ট মিউটেশন হয় বা ফ্রেমশিপ মিউটেশন হয় তাহলে কিন্তু আবার কাজ করবে। এগুলো মানে ব্যাপার সেটা আছে, কি ধরনের মিউটেশন হচ্ছে এগুলো কাজ করবে। হ্যাঁ, তারপর বল। এই তো তোমাদের এইটুকুই আছে, আমরা ভ্যাকসিন অল্প কিছু করবো, ভ্যাকসিন কি, হ্যাঁ, এগুলো বেশি বেশি দেখবো না। কিশোর বলো, ভাইরাস প্রশ্ন ছিল। স্যার ভাইরাস স্যার আমাদের শরীরে বা কোনো প্রাণীর বা কোনো অ্যানিমাল বা প্লান্ট যা স্যার ও তো ক্ষতিই করতেছে, কিন্তু স্যার ও কি কোনো পাওয়ার বাড়িয়ে দিতে পারে শরীরকে, যেমন স্ট্রেংথ বা অ্যাক্সেলারেশন বা এরকম কোনো কিছু? তার আছে এই যে জিন থেরাপি দিচ্ছে যাদের জেনেটিক ডিজিজ, জিন থেরাপি দিয়ে ভালো করতেছে না মানুষ, কিভাবে দিচ্ছে জিন থেরাপি? ভাইরাসের মাধ্যমে দিচ্ছে। তারপর হচ্ছে যে তোমার অ্যান্টিবায়োটিক একসময় কাজ করবে না, অ্যান্টিবায়োটিক তো একসময় কি হয়ে যাবে, সব রেজিস্ট্যান্ট হয়ে যাবে, তখন তুমি কই যাবা? ব্যাকটেরিয়া মারার জন্য কার কাছে যাবা? ভাইরাসের কাছে যাইতে হবে, ঠিক না? তোমাদের কি মনে হয় একটা স্ট্র্যাটেজি না, এই যে ভাইরাস দিয়ে ব্যাকটেরিয়া মেরে ফেলা, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। তুমি যদি এমন ভাবে ইঞ্জিনিয়ার করতে পারো, এমন ভাবে মানে ডিজাইন করতে পারো ব্যাকটেরিয়া ফাজকে, যে স্পেসিফিক্যালি সে তোমার যে সালমোনেলা অথবা তোমার যেগুলো স্টেফিলোকোকাস বা যেগুলো তোমার এই এন্টারোব্যাক্টার, মানে যেগুলো হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, সরি আরো যে কঠিন ব্যাকটেরিয়া আছে তাদেরকে মারার জন্য যদি তুমি ভাইরাস ডিজাইন করতে পারো, এটা অবশ্যই ভালো না কি বলছি, ভালো অবশ্যই আছে। এবং আমরা যারা মানুষ, আমাদের জিনের যে 7 থেকে 10% ডিএনএ যে তোমার কিসের ভাইরাসের, এটা কি জানো? আমাদের ডিএনএ একটা নির্দিষ্ট অংশ যে ভাইরাস থেকে আসা।
জানলে এরকমই এরকমই শুনছি স্যার যে হিউম্যান বডির 60% কি মাইক্রো অর্গানিজম বা এই এই ধরনের বিষয়গুলো- আমরা আসলে শুধু আমরা না, আমাদের সবাই মিলে, আমাদের চারপাশে যে মাইক্রো অর্গানিজম আছে সবাই মিলে আমরা, ব্যাকটেরিয়া ভাইরাস সবকিছু মিলেই আমরা এটা কেউ না। ঠিক আছে, স্যার এটা তো হওয়ারই ছিল, কারণ স্যার প্রোক্যারিওট থেকে তো স্যার আস্তে আস্তে ইউক্যারিওট হয়েছে। যাই হোক, মানে আমি ভাইরাসের উদাহরণ টানলাম আর কি। স্যার মানে আমি আমার বেসিকে আমি 50% ডোনার স্যার। 50% কেন, কোন মানে আসলে পার্সেন্টেজ না, অবাক কারণ করা ঠিক না? আমাদের 1 মিনিট শেষ হয়ে যাবে, এখন একটু তাড়াতাড়ি করো। তো আমি শেষ করে দেই আসলে। তোমার ট্রিটমেন্ট এটা তোমাদের পড়া থাকবে, তোমরা একটু পড়ো। হ্যাঁ, ভাইরাস মোটামুটি আমরা এইটুকুই পড়বো, আর এই কমন কিছু অল্প কিছু ভ্যাকসিন করবো। আমরা ভ্যাকসিন সম্পর্কে নেক্সট ক্লাসে অল্প কিছু আলোচনা করবো এবং এলডি শুরু করবো। তাহলে তোমাদের আর একটা লেকচার আমি নেক্সট ক্লাসে এলডি এবং আমরাই চেষ্টা করবো। আর যদি না পারি তাহলে তোমার মানে আরেকটা ক্লাস নেবো আর কি। নেক্সট শুক্রবারে আর 2টা শুক্রবার ক্লাস নেবো। ঠিক আছে? আর আমাদের সাবধানে থাকবেন স্যার। স্যার আপনি তো আর শুক্রবার মনে হয় পাবেন না স্যার। এখন যদিও আমাদের কোনো সম্ভাব্য ডেট দেয়নি, তারপরেও আমরা ধরে নিচ্ছি যে 21 তারিখ থেকে মনে হয় পরীক্ষা শুরু হবে। তাহলে কালকে আসতে পারবা তোমরা অনলাইনে? কালকে জয়েন করতে পারবা ক্লাসে? স্যার সিআর যদি আপনাকে আপনার সময় মেইনটেইন করে জানা যায়, তাহলে তোমাদের অনেকেই আছে যারা শুক্রবারে ক্লাস করতে পারে না, তাদের জন্য